আমি যে ঘটনাটি দিয়ে মানে শুরু করতে চাচ্ছি সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সুতা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয় ভাবে যেটা বলি আর কি, গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোন একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সব কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কাফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পার কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসেছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়িতে যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোন একটা বিষয়ে কোন চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোন লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাঁশের মাচাটা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, গিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কি, দেখা গেল যে গোর খোদক আর কি উনি পেয়েছেন। তখন বলতে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর জেলে যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরের পর সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনি ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা, তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন? ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বলেন চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্বে ছিলেন, সেখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী,
বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেননি, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরের থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নেই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করল। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি একটু মানে কুকুরও না বেড়ালো না, কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পান। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদমই পাটি মোড়া লাশটা। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো এটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেস্ট আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা, আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে
মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো কিছু ছিল না। তো এরকম দীর্ঘ সময় যারা মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। তো রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে যেই ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। পরিচিত এক ভাই আনোয়ার, উনি 2014 সালে ব্রাজিলে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। উনি ওখান থেকে শোনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায় এবং এটা প্রায় 50-60 বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শোনেন তখন উনি ওখানে মানে সরেজমিনে সেটা দেখতে যান যে আসলেই ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম 50-60 বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাত্রের জন্য। তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। তো কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আর একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায় খোঁজাখুঁজি করে। তখন ওই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছু জানে না। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তারপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান, কিন্তু এই বাচ্চাকে কিন্তু তার পরে আবার পাওয়া গেছে। তখন লোকজন ভুল বুঝতে পারেন আসলে বৃদ্ধ মহিলা বাচ্চালো কোনো কারণে হয়তো বা ভোরবেলা উঠে বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চা, 5-6 বছর বয়স আর কি। তো যাই হোক, এরপর থেকে যে সমস্যাটা হয় ওই যে ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে তারা বাঁচে না, মারা যায়। এখন কথা হলো রাসেল ভাই যে এখন তো প্রযুক্তির অনেক মানে উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স 3-4 দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে বা কিভাবে মারা যাচ্ছে, এটা রহস্য উদ্ঘাটনের জন্য মানে কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল, যে একটু সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যে ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই মানে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যে মা ঘুমিয়ে আছে, সে মা নিজেই তার সন্তানকে হত্যা করছে গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞাসা করা হয় তখন ওই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে মানে এমনিতেও এখন ওই গ্রামে যে বিবাহ শাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের মানে গত 50-60 বছর ধরে ওখানে কোনো মানে কন্যা সন্তান ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওনার বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুর আর কি। আচ্ছা। এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারেন।
তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো ওদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তার উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো স্ত্রী যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, দুই বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা, প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই, দুই মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সে ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে এক রুমে যাওয়ার জন্য। তো তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসেছে, প্রায় খাট ছুঁই ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। তো ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটি পানি নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাস্তার ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাইরে দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। আচ্ছা, তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বললেন, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তো আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তো আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তা দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? ঠিক বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম। তো পরের দিন বাবাকে এরকম ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভিতরে। তো ম্যানহোলে পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। আচ্ছা, তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা আছে, সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে কি বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরের, অনেক এলাকা নিশ্চয় হয়ে গেছে। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিঁড়ে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে। কিন্তু সেই কথাটা বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে সে যে আসলে জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে আচ্ছা ভাই আমি আসলে উনি খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবিপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারেনি। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারেনি, আত্মীয় স্বজন সবাই আসতে পারেনি, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারেনি। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে, তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ও জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান, এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকা। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোড একটি মসজিদ আছে, আমরা সবাই জানি, বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল, বাদ আসর সেই নামাজের মধ্যে জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে।
হুবহু কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তা বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি তার দুই ভাই তার চাচারা তার আত্মীয় স্বজন আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএম শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না। তারপরেও সে চেষ্টা করে ওইখানে মোটামুটি গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। করতে করতে রাসেল ভাই সে মায়ার চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে রাসেলের মধ্যে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে। আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি চলো জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো, আমাকে আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর করাতে পারে রাসেল ভাই, আরো দূর করাতে পারে। আমি বলছি আরো দূর করাতে পারে, এখন শেষ হয়নি। মাত্র মাঝখানে আসলাম। সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, কখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। তো সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেল ভাইয়ের প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে রাতের বেলা। ঘুম ভাঙে একটি স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তার বারবার বলছে আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না, প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ হয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে, না আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে, সে ওঠার পরে চিৎকারটা হয়ে যায়। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তার নিচে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য এটা পানি নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে জুনিয়র বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং শেষে তার বাবা যখন কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটই বলে দিই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছে রাসেল ভাই। নো প্রবলেম গল্প শুনি। সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইয়েরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নাই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বের হচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে তুই আসছিস, তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো কি তাকাবো না, সে ঠিক
পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন আচ্ছা। এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায় স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায় আমার বাবা আসে, আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায়, বলে যায় তুই এটা করবি, তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, তুই ডিসিশন নিস। বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমার বাবা আপনার আসে আছে। আমি তখন কি বলবো রাসেল ভাই বলেন? মানে রাইট দ্যাট মোমেন্ট উনি আচ্ছা এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আহমদ সাহেবের উনি মৌলভীবাজার থেকে আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। ওরে বাবা অনেক দূর। আসতে পারবেন না, অনেকদিন প্রায় 1-1.5-2 মাস আগে আমাকে বলেছেন, আমি সময় করতে পারিনি, এখানে শেয়ার করতে পারিনি, আজকে ভাবলাম না ওনার ঘটনা শেয়ার করা দরকার। তো ওনার যে ঘটনাটি ঘটে, উনি আরো 10 বছর আগে হাফেজ হন। রাসেল ভাই হাফেজ হবার পরে তিনি 5 বছর বিভিন্ন মসজিদে রিভিশন দিয়ে প্র্যাকটিস করেন, হ্যাঁ তোমাদের কথা জানবেন রিভিশন করে প্র্যাকটিস করেন। 5 বছর প্র্যাকটিস করবার পরে তিনি তার এলাকায় আসেন। এলাকায় আসার পর 2 মাসের জন্য এলাকা হতে প্রায় কিছু দূরে আরেকটা চাকরি হয় তার, সেখানেও কিছুদিন চাকরি করার পর তার মন টেকে না, সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে অবস্থানগত অবস্থায় সে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্তে সে তার ঘরের সাথেই অলমোস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ঘরের সাথেই যে মসজিদটা, সেখানে যে দেখে যে আসরের কোনো নামাজের আজান হয়নি। তো সে মনে করে যেহেতু আজান হয় নাই, বাড়ির কাছের মসজিদ, আমি আজান দিয়ে নামাজ পড়ি। আচ্ছা সে আজান দেয় মসজিদে, এবং আজান দেওয়ার পরে এলাকার মোটামুটি অনেক মুরব্বীরা মসজিদে আসে তার পেছনে নামাজ পড়বার জন্য। হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, হ্যাঁ হয়তো আল্লাহর ইচ্ছা ছিল মসজিদে জামাত হোক। তো আলহামদুলিল্লাহ জামাত শেষ করে, জামাত শেষ করবার পর এলাকার লোকজন বলে, বাবা তোমার বাবাকে তো আমরা অনেকদিন ধরে চিনি, তোমার বাবাকে আমাদের খুব কাছের মানুষ, তার ছেলে তুমি হাফেজ হয়েছো, তো আমাদের হক আছে তোমাদের উপর বলা, তোমাকে বলা তুমি এই মসজিদের ইমাম হও। তো এই মসজিদে কিছুদিন আগে ইমাম ছিল, কিন্তু ইমাম যাওয়ার পরে রাসেল ভাই এখানে কেউ নামাজ পড়াতো না বা নামাজ হতো না। পাশে আরেকটা বাড়িতে ওইখানে মসজিদে সবাই নামাজ পড়তো। তো মসজিদে ইমাম হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয়, ঠিক আছে এই মসজিদে সে ইমাম হবে। তো ইমাম হওয়ার পরে প্রায় অনেকদিন ভালো অবস্থায় চলছিল। তো মাঝখানে একজন ইমাম রাখা হয়েছিল, কিন্তু সেই ইমাম চলে গেছিল। রিজনটা কি রাসেল ভাই সেটা তিনি আমাকে পরিষ্কার করে বলেনি, হয়তো তিনি জানতেন না কেন তিনি চলে গেছেন। তো তার বাড়িতেই সে থাকতো, খেত এবং মসজিদে সে নামাজ পড়াতো, কিন্তু একটু ইজি করার জন্য সে বলতো যে আমি আমার ঘুমের একটু দরকার আছে, প্লাস ফজরের ওয়াক্তে প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়। তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চা মক্তবে আসতো, সে পড়াতো আর কি। তো দিনকাল খুব নর্মালি ছিল, খুব জাহামরি নর্মাল কিছু না, সে মানে ফিল করতো সেটাও না। আর উনি হাফেজ মানুষ, তার কোরআন শরীফ তার সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যেদিনের ঘটনা সেদিনের কথা বলছি, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঘুম ভাঙে। তো অবচেতন অবস্থায় চিন্তা করতে থাকে, ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা সালামে। তাকে সালাম দেওয়া হয় যে শাহান সাহেব ওঠেন, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দেওয়া হয়। তো একসাথে অনেকগুলো সালাম আসার পরে সে মনে করে হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ঘুমটা হঠাৎ করে ভাঙে, তো মনে করে ফজরের ওয়াক্ত হয়ে গেছে কিনা। সে দরজা খোলে। তো দরজা খুলে মোটামুটি আলোতে যতটুকু দেখতে পায়, কারণ যিনি যে জায়গা প্যাসেজটা ক্রস করে দরজাটা গেটটা খুলে, তো ওইখানে তেমন একটা আলো ছিল না। যতটুকু আলোতে সে দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে মানে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং চেহারাটা পুরো স্পষ্ট। তার কাছে মনে থাকে যে হয়তো ঘুম থেকে উঠছি সেজন্য হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছি না, প্লাস আলো একটু কম ছিল। তো ওইখানে যে লোকগুলো তার ঘরের সামনে দাঁড়িয়েছে তাকে বলতে থাকে যে শাহান সাহেব, আপনার পেছনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, আপনি কি মসজিদের গেটটা একটু খুলে দিবেন কিনা, আমার ভেতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করবো। তো সে কোনো কথা চিন্তা না করে ওয়াশরুম থেকে বাথরুম করে উজু করে পাঞ্জাবি পরে গেটের কলাপসেবল খুলতেই তারা পেছনে আসতে থাকে। তিনি এত কিছু খেয়াল করেন অন্ধকারে, কিন্তু তাদের গায়ে মানে তাদের ওই এনভায়রনমেন্টে একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ আসতে থাকে যে এত সুন্দর আতরের গন্ধ তিনি আগে কখনো পান নাই। তো এক প্রকার মনের মধ্যে অবচেতন মনে চিন্তা করতে থাকে যে ইস, আমার গায়ে যদি আতরের গন্ধটা থাকতো খুব ভালো লাগতো, মানে গন্ধটা যাচ্ছেই না। তো পাশ থেকে একটা লোক বলে, না আপনার গায়ে আতরের গন্ধটা দেওয়া যাবে না, মানে আতর থাকলে আপনার ক্ষতি হবে। তো তার কথা চিন্তা করতে থাকিস, আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি তো বলিও নাই, কিন্তু সেটা কিভাবে বললো, এই কথাটা জাজ করার আগে সে বললো যে আপনাদের গায়ে তো আতরের গন্ধ আছে, আমার গায়ে থাকলে কি সমস্যা। তো এই কথাটা বলার পর তিনি বলে যে আপনি গেট খুলুন। তো গেট খুললো। গেট খোলার পরে মসজিদের ভেতরে সামান্য একটু আলো, যে লাল এবং সবুজ ছোট বাতি যে জ্বালানো থাকে, একটা সবুজ বাতি জ্বলছিল মসজিদের ভেতরে। তো উনি ঢোকার পরেই লোক যারা তার পেছনে ঢুকলো, তারা বললো যে দয়া করে লাইট জ্বালাবেন না, আমরা লাইট না জ্বালিয়ে আপনার পেছনে নামাজ পড়বো।
তো তিনি চিন্তা করলেন লাইট একবার অন্ধকার হয়ে গেলে সিজদাতে যাওয়ার পরে তো কিছু আলো তো দেখতে হবে না, তো নামাজ নাকি হবে না তার কথায় ভাষণ মতে। তো বলেছে যে আমি দেখছি যে এখানে সামান্য আলো আছে, তো ইনশাল্লাহ সমস্যা হবে না, নামাজ পড়াতে পারবো। তো তিনি তাহাজ্জুদ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়। কাতারে যে কয়জন লোক ছিল তার সে দেখছে যে পিছনে 4-5 জন লোক, তাদের পাগড়ি, মাথার উপর পাগড়ি নাকি গম্বুজ এত বড়, এটা কি মাথার উপরে, চেহারাও পরিষ্কার না, একদম ঝাপসা চেহারা, একদম ঝাপসা চেহারা, পরিষ্কার চেহারাই না। অনেকে বলে যে হাফেজ সাহেব এখানে আছেন, অনেকেই বলে যে খুব কর্কট চেহারা, বিকট দৃষ্টি, কি কাটা কাটা চেহারা, মধ্যে একদম ঝাপসা চেহারা গুলা, মাথার উপর কি গম্বুজ নাকি সাদা, এটা কি এত বড় পাগড়ি, আমার তার মাথার মধ্যে কিছু আসছে না। সে বললো যে আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, এবং মনে মনে চিন্তা করলো যেহেতু তাহাজ্জুদের নামাজ কেরাত একটু বড় করে পড়বো, কেরাত একটু বড় করে হবে। তো সে কিরাত পড়া শুরু করলো। একটা পর্যায়ে কিছুক্ষণ পর তার মনে হলো না আমি রুকুতে যাব। সে রুকুতে যাওয়ার পর হাঁটুতে ধরে যখন নিচে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে তার পাশে যেসব লোক ছিল তাদের কারোরই পা মাটিতে নাই। তো তিনি যখন সিজদা রুকুতে আছে, সিজদায় যাবে কি, সে চিন্তা করতে থাকলো আমার সাথে কি হচ্ছে। সে জাস্ট দাঁড়ানোর পরে চিন্তা করলো যে এরকম যদি হতো, আমি যদি জানতাম তাদের পা মাটিতে থাকবে না, তাহলে আমি কিরাত পড়তেই থাকতাম, আমি নন স্টপ কিরাত পড়তে থাকতাম, আমি যাইতামই না রুকুতে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে যে তার পেছনে ওই 5 জন অনেক মুসল্লি, অনেকেই সাদা কাপড় পরা মসজিদে তার পেছনে দাঁড়িয়ে আছে। সে এতগুলা মানুষের মাঝখান দিয়ে দৌড় দিয়ে, মানে ভেদ করে, বলতে গেলে ভেদ করে আসছে। যে সবাই কি অদৃশ্য নাকি, তাদেরকে টাচ করা যায় না, তাদের ডাইমেনশন কি তার কোনো আইডিয়া নেই। সে দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে মসজিদের ভেতর থাকতে থাকে তোলপাড়, এত শব্দ রাসেল ভাই, এত শব্দ মসজিদের ভেতরে। তার চিন্তা হতে থাকে যে মসজিদের ভেতরে কি হচ্ছে, মানে অনেক কোরআন শরীফ আছে, অনেক ডেলিকেট জিনিসপত্র আছে যেগুলি পায়ে মাটিতে পড়ে গেলেও অনেক সমস্যা, অনেক জিনিসপত্র আছে, কিন্তু এত শব্দ, মসজিদটা মানে ভেঙে চুরমার হয়ে তাদের ঘরের উপরে, মানে তার উপরে পড়বে, এরকম কন্ডিশন। এরকম কন্ডিশনে সে আয়াতুল কুরসি পড়ে, তার শরীর বন্ধ করার চেষ্টা করে, সূরা কাহফ পড়ে শরীর বন্ধ করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে তিনি মুখ দিয়ে, মানে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে হালকা আলোতে সে হারিকেন ছিল পাশে, হালকা আলোতে সে দেখতে পায় যে তার রুমে আবার, বলে রাখি রাসেল ভাই, তার রুমে আবার মসজিদের যে লাশের খাটিয়াটা তার রুমেই ছিল, মানে তার রুমেই নর্মালি থাকতো। কিন্তু এতদিন তো কোনো প্রবলেম ছিল না, এতদিনে কোনো প্রবলেম সে ফেস করে নাই। কিন্তু সেদিন এই হাত মুখ থেকে সরানোর পর সে দেখে যে সেই কফিনের, সেই লাশের খাটের উপর একটি ডেড বডি পড়ে আছে। এতক্ষণ ঢোকার সময় কিন্তু তার চোখে পড়ে নাই, কিন্তু সেই হারিকেনের হালকা আবছা আলোতে দেখতে পাচ্ছে যে লাশের খাটের উপরে একটা লাশ পড়ে আছে। এটা দেখার পর সে আর কোনো কিছু মনে না, কিচ্ছু নাই, তার ঘুম ভাঙে বাচ্চাদের ডাকে। আচ্ছা, বাচ্চাদের ডাকে ঘুম ভাঙে, বাচ্চারা আবার মক্তবের বাচ্চারা অবাক হয়ে আছে যে আমাদের শিক্ষক কোথায় শুয়ে আছে। তার ঘুম ভাঙে সেই লাশের খাটিয়ে, খাটের উপর তার ঘুম ভাঙে, এবং দেখে যে মক্তবের লোকজন, তার শরীরে প্রচন্ড টেম্পারেচার, বলে যে আমার শরীরে এত টেম্পারেচার, এত জ্বর উঠে যায় আমার, আমি মক্তবের ছাত্রদেরকে ছুটি দিয়ে বাসায় চলে আসি। 10 দিন সে জ্বরে ভোগে, টানা 10 দিন। কিন্তু ওই যে 10 দিন তার বাড়িতে চলে যায়, সে আগে যাওয়ার আগে সে মসজিদটা চেক করে গেছিল, এত যে শব্দ হলো মসজিদের ভিতরে, কি হয়েছিল মসজিদের ভিতরে সেদিন। মসজিদের মতোই আছে কথা, ওনার কথা মতে যে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো, এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে তিনি নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে আছে যে টস খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে, যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনোটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি, যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। এটা হচ্ছে আসল কথা, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না।
কেন বন্ধ করতে যাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি এই দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা, রাত 9টা বেজে গেছে, নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে গেছে। রাত 11টা 1982 সাল, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন, হঠাৎ করে দুজন লোক তার কাছে আসে, কাছে এসে জিজ্ঞেস করে আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই তিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে, এত ব্যথা। ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই মন দিয়ে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, উনি এক্স্যাক্টলি সেটাই দেখছেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। তো উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না, মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া তার শরীরের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না। রাদার দেন সেন্সটাই কাজ করছিল। ইভেন যে সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা, তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তো একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা এত অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই। ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। আচ্ছা, উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মধ্যে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা, বলছেও না যে কোথায়, বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে, আচ্ছা, আর আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে, এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায়, কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা, তিলাওয়াতটা চলতে থাকে রাসূল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। এই তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে পানি পড়ে চোখের মধ্যে, সে ফিল করলো যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি, আচ্ছা, আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে, মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা।
এবং সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন? কোমরে হাত দিয়ে হাঁটুর মানে একটু কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মুখের উপরে একটা একজন মাথা মানুষ ঝুঁকে দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে উঠতে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা, মজার বিষয়, লাশ এত নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাশ এত নরম কেন? তো কবরের ভিতরেই ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ। তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে, আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে, আপনি লাশ চুরি করতে আসেন, ওটা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল, বলছিলাম তার ঠান্ডা লাগছে। বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। লোকগুলা আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি ডেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসে ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে, এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল। এবং এই কবরটা কতদিনের পুরনো? সে 5-6 দিন আগে। 5-6 দিন আগে রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল, তো ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে, বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা, তখন সে বলে আমি মানিকগঞ্জে ছিলাম, কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা, তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো, বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে, ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়তো, পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা আসলে আমি এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন উঠে, তার আমার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল। আচ্ছা, একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে ওই লোকটার হাত ধরে যে উঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো আসলে 5-6 দিন আগের কবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং ওই দিনে ওই কবরটা দেওয়া হয় রাসেল ভাই। তো প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মাস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর রাসেল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 8টা আঙ্গুল খোয়া পড়ে। তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙ্গুলগুলো, কাঁচা আঙ্গুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং। একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁটা আঙ্গুল ছিটানো, কেটে কাঁটা আঙ্গুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল, এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি, এবং আপনার শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপরে মাটি পড়ে আছে, উপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো,
আসলে আমি চিন্তা করে হয়তো রাসেল ভাই ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই রাসেল ভাই জিনিসটা। মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙুল, বা আপনি যদি এমনিতে ঘরে এমনি অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙ্গুল আর চুইং গামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার। বাট কেমন লাগবে? আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভিতরে হুম 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 7 দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই 7 দিন একটা ঘরে আলো নাই, বাতাস নাই, না সেটাই। খাওয়া। আমি যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি অন্ধকারে দেখছি, মানে 5-6 দিন আমি ওই কবরের ভেতরে আছি, অক্সিজেন উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, বাঁশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের মানে ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটাতে। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবার কেউ কিছু এই কথা জানে না, আচ্ছা এই ঘটনা এখনো জানে না। আমি হয়তো এখানে শেয়ার করছি, এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। অলরাইট। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, পেশেন্ট প্রেমিক বলে, পেশেন্ট বা dedicated, বেশি dedicated, হ্যাঁ। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। He took the call. একটা মানে আর রাসেলের আর একটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা, তো ফোন এতটা ছিল না, Right. মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই তিনটাকে। তো কানেক্ট করতো কি, আপনার হসপিটাল থেকে ওই ফোন, নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন দুটো হসপিটালে কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিনে চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাতে 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা। তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি, এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না, তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা। তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই, স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে রাতে অ্যাভেলেবেল কোথা থেকে রাসেল ভাই, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে? তো উনি নামার সাথে সাথে দেখলাম বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সবকিছু যেন মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে মানে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলো দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে, প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাক পক্ষী, একটা বেড়ালও নেই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নেই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিচ্ছে, সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো
নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভিতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসে। উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি করে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কি রকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বললো যে হ্যাঁ, আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বলল। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে, সেই লোকটার গঠন যে কেউ দেখলেই বলবে যে লোকটার 120 বছর ছাড়াই গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছেন, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পেছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পেছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না, এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সি দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটির রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বললো আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে বলেনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুন গুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটির টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চিনিই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হওয়া যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই 2 জনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো স্যার রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়,
পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে আর যে পেশেন্টের যে মাথাটা সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই যে নার্স সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, হ্যাঁ। না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমার তো মাথায় কাজ আমি করবে না আসলে। কি অপারেশন করবো এই পেশেন্টের? একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে? কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিজ দিয়ে ধরে হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত